মানে কমেন্টার রিপ্লাই না দিয়ে পারলাম না আমি, মানে সম্বোধন জানানোর আগেই আমি বলবো, দাদা কাজে ঢুকে পড়লাম, আশা শেষ। পিন্টু প্রমাণিক স্যার বলছেন যে টেট উত্তীর্ণ হয়েছি, প্রশিক্ষণপ্রাপ্ত 2 বছরের প্রশিক্ষণ নিয়েছি, দাদা কাজে ঢুকে পড়লাম, আশা শেষ। পিন্টু প্রামাণিক। প্রত্যেককেই শুভ সন্ধ্যায় বলবো, যারা লাইভ দেখছেন, আমাদের প্রাইমারি টেট উত্তীর্ণ বন্ধু বান্ধবী সহ অনেক বাবা মা, বিভিন্ন জেলার টেট উত্তীর্ণ বাড়ির পরিবারের অনেকেই লাইভ দেখেন, সকলকে সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা এবং প্রত্যেককেই সম্মান জানিয়ে লাইভ করছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? একটুখানি একটু বলবেন আমার কথাগুলো, ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। একটু আমি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো, আমি দেখতে পাচ্ছি না ঠিকঠাক। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যালো, সন্তু সিনহা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এবারে যে কথাটা বলছিলাম, প্রত্যেককেই প্রণাম, সশ্রদ্ধ প্রণাম, সম্মান জানিয়ে কয়েকটা কথা বলছি, একই কথা। ওমা, ফ্যানটা অফ করে দিলাম। যারা লাইভ দেখছেন প্রত্যেককে আমার বন্ধুর বাবা মা প্রত্যেককেই সশ্রদ্ধ প্রণাম। আমি পিন্টু প্রামাণিক স্যারের প্রথম কমেন্টটাই বলছিলাম যে
দাদা কাজে ঢুকে গেলাম, কোনো আশা নেই। আজকে যে সরকার, এর আগে সরকার যারা ছিল তারা তো আমাদের মেরুদণ্ডটা অলরেডি ভেঙে দিয়ে গেছে। তাদের ধারাবাহিক নিয়োগের অভাবে আজকে আমাদের এই পরিস্থিতি। আমরা প্রত্যেকেই জানি যে শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ 2014 এবং 2017 সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়ে হয়েছিল। দীর্ঘ 5 বছর পর হওয়া 2022-এর ডিসেম্বর মাসের টেট, সেই টেট উত্তীর্ণরা রাজপথে 2022-এর 11 ডিসেম্বর টেট হওয়ার পর 2023-এর 10ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ বের হওয়ার পর রাজপথে লাগাতার আন্দোলন করে, লাগাতার এক প্রকার তৃণমূল সরকার মাত্র 13,421টা ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিফিকেশন দিতে বাধ্য হয়েছিল। এবং সেই ইন্টারভিউ প্রায় 3 মাস পর শুরু করেছিলেন। প্রায় 3 মাস, ইচ্ছে না আন্দোলন চালিয়ে গেছি। 3 মাস পর ইন্টারভিউ শুরু হলো। ডিসেম্বর মাসে গিয়ে ইন্টারভিউ শুরু হলো 31শে ডিসেম্বর। সেই ইন্টারভিউ নির্বাচনের কারণে বন্ধ হয়ে থাকলো। তারপর থেকে নির্বাচনের পর 4 তারিখের পর নতুন সরকার গঠন হলো। সেই একইভাবে আমাদের চাতক পাখির মতো 4 তারিখের যে উৎফুল্লতা আমাদের প্রত্যেকের মধ্যে ছিল, ব্যক্তিগতভাবে যারা আমার সাথে নির্বাচনের আগে, সরকার পরিবর্তনের আগেও যারা কথা বলেছে, তারা বিষয়গুলো জানে যে নতুন সরকার আসলে যে কেন্দ্র রাজ্যের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে, কেন্দ্র রাজ্যের সাথে একটা সমঝোতা থাকবে। কেন্দ্র থেকে মানব কল্যাণ দপ্তর থেকে, বিভিন্ন মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে অর্থ বরাদ্দ হবে। আমাদের যে টেট পাস বিহারের মতো প্রত্যেক টেট উত্তীর্ণরা নিয়োগ পাবে। আগের সরকারের আমলে যে ওবিসি সমস্যা ছিল, এই সরকারের আমলে সেই ওবিসি সমস্যাটা তৈরি করা হলো। আজকের সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের বেকারত্বের জীবন, আমাদের বাবা মায়ের দীর্ঘদিনের কষ্ট, দীর্ঘদিনের তাদের স্বপ্ন, সমাজে বেঁচে থাকতে গেলে ছেলেদের এতদূর পড়িয়েছি, তাদের একটা চাকরি বাকরি হবে, গ্রাম অঞ্চলে প্রতিবেশী পাড়া প্রতিবেশী সবাই অপেক্ষা করে থাকে। যারা তামিলনাড়ু গুজরাটে কাজ করছে বেশ ভালোই আছে, আর যারা পড়াশোনার মধ্যে আছে, আগের সরকারের আমলে এই চাতক পাখির মতো থাকতে হয়েছে। আর এই সরকার আগামী দিনে বলছেন অতি দ্রুত নিয়োগ হবে, 5 লক্ষ শূন্যপদ আছে, এবছর হয়তো 1 লক্ষ নিয়োগ হবে। কিন্তু সেই একই রকমভাবে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হচ্ছে। প্রত্যেকটা প্রাইমারি টেট উত্তীর্ণ, কি এসএসসি, কি পুলিশ, কি ওবিসির সমস্যা। আগেও সরকারের আমলেও প্রায় দীর্ঘ 6 মাস বসে থাকা হয়েছে ওবিসির সমস্যা। সাধারণ চাকরি প্রার্থীরা কেন ডেপ্রাইভ হবে? প্রত্যেক পদে পদে যে সরকারি আসুক না কেন। আজকে প্রায় 4 মাস হতে চললো। তো আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো রাজপথে নামিনি, সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করিনি। সরকারের বিরুদ্ধে গিয়ে নতুন সরকারের সময় দিয়েছি প্রায় 4 মাস সময়, 3-4 মাস সময়। আমরা কিন্তু আন্দোলন করিনি, আমরা সরকারের বিরুদ্ধে যাইনি। তারপরও প্রাইমারি নিয়ে কোনো কথা কোথাও বলা হচ্ছে না। আমরা একটা অন্যরকম একটা আনন্দে মজে আছি। নানান রকম সংবাদ আসছে দেখছি, ডিমের খেলা হচ্ছে দেখছি, নানান কিছু হচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখে যাচ্ছে, দেখে অভ্যস্ত। কিন্তু সাধারণ চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে যারা প্রায় হয়ে আছে, তাদের কি হচ্ছে? আজকে 58,421 খুব সম্ভব ফর্ম ফিল আপ হয়েছে, যারা প্রত্যেকেই ট্রেনিং ক্যান্ডিডেট, ট্রেন, এবং প্রত্যেকেই টেট উত্তীর্ণ, টিইটি টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাইড। তারা যোগ্যতা রাখে, অন্য পরীক্ষার সাথে এই পরীক্ষা মেলে না। গ্রুপ ডি, গ্রুপ সি, ক্লার্ক, এদের সাথে এই পরীক্ষা মেলে না। এরা প্রত্যেকেই টেট উত্তীর্ণ, প্রত্যেকেই প্রশিক্ষণ প্রাপ্ত, প্রত্যেকেই শিক্ষকের যোগ্যতা অর্জন করে ইন্টারভিউ আসার জন্য অ্যাপ্লিকেশন করেছে। সেখানে মাত্র 13,421। আর যে মানে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো, মানে যেখানে উদ্বৃত্ত টিচার, সেগুলো সরিয়ে অন্য স্কুলে পাঠানো হচ্ছে। তাহলে প্রাইমারি টেট উত্তীর্ণ যারা দীর্ঘদিন বসে আছে, এদের অবস্থাটা কোথায়? এই 58,000-এর মধ্যে তো মাত্র 13,000 চাকরি পাবে। তাহলে বাদ বাকি ক্যান্ডিডেটের অবস্থা কি হবে তাদের এতদিন অপেক্ষা করার পর? সরকারের বোঝা উচিত এগুলো, এটা বোঝা উচিত। সব দিকে সবকিছু হচ্ছে। আগের সরকারের আমলেও লাইভ করেছি, আন্দোলন করেছি,
এ সরকারের আমলে আন্দোলনে যায়নি, আন্দোলন করিনি আমরা, সময় দিয়েছি সরকারকে। আমরা তো বিরোধী কেউ নয়, আমাদের এমন সারাদিন সরকারের বিরুদ্ধে সমালোচনা করবে এটাও আমাদের কাজ নয়। তাহলে কি অবস্থা হয়ে যায় 13,421 এই ভ্যাকেন্সিতে নিয়োগ হলে তো প্রায় কত পার্সেন্ট আপনারা চাকরি পাবেন না দেখুন তো ভেবে। এতদিন অপেক্ষা করার পরে এই অবস্থা। আমরা তো 4 তারিখের আগেই ভেবেছিলাম যে বিজেপি সরকার আসলে কেন্দ্র রাজ্যের মধ্যে একটা মিল থাকবে, কেন্দ্র থেকে টাকা দেবে, বড় টাকা, সেখানে টেট উত্তীর্ণরা প্রত্যেকের আমরা নিয়োগ পাবো, এখানে রিজার্ভেশনেরও প্রয়োজন হবে না। কে ওবিসি, এ বি, কে এসসি এসটি, কে ইডব্লিউএস থেকে শুরু করে যারা আছে প্রয়োজন হবে না। 40,000 ভ্যাকেন্সি দিলে প্রত্যেকে, আমাদের দাবি ছিল যে 50,000 ভ্যাকেন্সি দেওয়া হোক। সেটা আপনারা ভালো করেই জানেন, আমি নতুন করে বলবো না। সেই আমলের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু বলেছিলেন খাইয়ে দেওয়া হচ্ছে। তো আমরা বিধানসভা অভিযান করে তারপরে সন্ধ্যাবেলা গেছিলাম সেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে। এগুলো ভোলার নয়। আন্দোলনটা আজকে অনেকে ভাবছে হয়তো আন্দোলন, এই সরকার আন্দোলন বা এই বিষয় নানান কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আন্দোলনটা আজকের নয়, আন্দোলনটা সেই 2023 সালের মার্চ মাস থেকে। আজকে প্রত্যেকটা ক্যান্ডিডেট একটা মানসিক একটা অস্থিরতার মধ্যে আমরা যাচ্ছি, শুধু আমরা না, সাথে আমাদের পরিবার। কি অবস্থা হচ্ছে এগুলো, গণতন্ত্রে এগুলো কি? এই রিজার্ভেশন, এই রোস্টার, এগুলো কিছুই প্রয়োজন হয় না যদি প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে বলবো আমি, কারণ এরা তো প্রত্যেকেই নিজের যোগ্যতা অর্জন করে এই ইন্টারভিউ দিতে এসছে। আদৌ বুঝতে পারছি না। আজকে পিএসসি চেয়ারম্যান একটা বক্তব্য রাখলেন, আমি তো বুঝতেই পারলাম না ব্যাপারটা, যে 18,000 শূন্য পদ, তার থেকে 13 লক্ষ আবেদন, তাতে 8,000 শূন্য পদে ও দ্রুত রোল আউট হবে। তো বিষয়টা কি আমার মাথায় ঢুকলো না। আগের দিন মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেখানে প্রাইমারির কথা দেখলাম না। শিক্ষামন্ত্রীর কাছে একবার কোশ্চেন করেছিলেন, উনি বললেন অতি দ্রুত। তা কোথায় কোথায় প্রত্যেকটা দিন যাচ্ছে, কোথায় এগুলো? আমরা কি বলতে পারবো না? আমরা কি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কি ট্যাক্স দিই না? কেন দীর্ঘদিন ধরে সেই 18 সাল থেকে অপেক্ষা করে থাকা ক্যান্ডিডেটরা দীর্ঘ 5 বছর পর 2000, আমি কোন সরকার আছে সেটা নিয়ে ভাবছি না, কোন সরকার গেছে সেটা নিয়ে, সরকার আর জনগণ আমরা সাধারণ, আমি সেই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি। 2018 সাল থেকে অপেক্ষা করে 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 দীর্ঘ 5 বছর পর 2022-এ পরীক্ষা। সেই পরীক্ষা বিশাল, চারিদিকে বিশাল কিছু হচ্ছে। স্বচ্ছ টেট, গৌতম পাল স্বচ্ছ টেট নিয়েছে, বিশাল কিছু চারিদিকে, বিশাল। বিচারক অভিজিৎ গাঙ্গুলি বলছেন বিশাল একটা টেট নিয়েছেন, কোনো দুর্নীতি হয়নি, কোনো সমস্যা হয়নি। সেই টেটের নিয়োগ আজকে 23 গেল, 24 গেল, 25 গেল, 26 যেতে চলেছে 4 বছর। কোথায় গণতন্ত্র? আর আন্দোলন করলে যারা বলছে কেস দেবে, কিসের কারণে কেস দেবে? এটা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায্য তো অধিকারের দাবি। এটা 19 তারিখে রাজপথে আসুন। শুধু কিছু বলার নেই, পরিষ্কারভাবে জানাচ্ছি। এই আগেও আমলেও সব একই অবস্থা। এর পরেও দেখবেন যেসব ক্যান্ডিডেটরা চাকরি পাবে না, মানে এই 13,421, তার মধ্যে ইংলিশ মিডিয়ামের যারা আছে তারা বেরিয়ে যাবে। সেখানেও কিছু ভ্যাকান্সি কেটে থাকবে, সব তো বাংলা মিডিয়ামের নয়। আর এখানে যা পরিস্থিতি, রিজার্ভেশন নিয়েও যে বিষয়গুলো, অন্তত অনগোয়িং, আমার ব্যক্তিগতভাবে মনে হয় অন্তত তাড়াহুড়ো না করে সরকারের, আমি জানি না, এই 13 মানে যে অনগোয়িং প্রসেসগুলো ছিল সেগুলো অন্তত শেষ করার দরকার ছিল, তারপরে ওবিসিতে হাত দিলে ভালো হতো। কিছু এই বিভিন্ন জটিলতা তৈরি হবে, কেউ কোর্ট কেস করবে, আগে যেমন হতো, এরকম নানান দিক থেকে নানান সমস্যা তৈরি হবে, হয়ে জিনিসটা ডিলে হবে। তাতে আরও যারা সাধারণ অপেক্ষায় একটা কাজ, যেটা হলো হলো, না হলো দেখবো, চেষ্টা করব শেষ পর্যন্ত, সেটা ঝুলে থাকলে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আরও অস্বস্তি, আরও ডিপ্রেশন, আরও মানসিক অশান্তির মধ্যে ঢুকে যাচ্ছে প্রত্যেকটা চাকরি প্রার্থীরা। আজকে পুরুলিয়া থেকে হিসেবে ইন্টারভিউ শুরু হবে। কি হলো? কোথায় ইন্টারভিউ, কোথায় কি? সব চলছে তো, প্রাইমারি পর্ষদ চলছে, এসি গাড়িতে স্যারেরা আসছেন, ঢুকছেন এসি রুমে বসে, তারা মানুষের স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে সব কিছু করে যাচ্ছেন। আর দীর্ঘ 4, 5, 6 বছর একটা প্রজন্ম তারা বসে রয়েছে চাকরির জন্য।
তাও দিনের শেষে সবাই পাবে না। কি হচ্ছে এগুলো সিস্টেম? আজকে কয়েকটা ভিডিও পোস্ট করেছে 2025 সালের আগস্ট মাসের আমাদের আন্দোলন ছিল, যার চাপে এই সরকার, আগের সরকার মানে ভ্যাকান্সি 13,421টা ভ্যাকান্সি দিয়ে নিয়োগ শুরু করেছিল। আচ্ছা, কেউ পাবে, কেউ হাসবে, এতদিন পর কেউ পেয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়েছে, স্বাভাবিক জীবনে চলে যাবে। এই মানসিক অস্বাস্থ্যকর জীবন থেকে তারা একটা নিজেকে এস্টাবলিশড হবে। আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাকরি পাবে না। তাদের অবস্থাটা, তাদের পরিবারের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? এ তো নর্মাল গ্রুপ সিডির পরীক্ষা না, আবারও বলছি। ভ্যাকান্সি বৃদ্ধিটা প্রধান। যারা অনেকেই ফেসবুকে দেখি এখন, অনেক দিন নিয়োগ না হয়, ফেসবুকে দেখি প্রচুর প্রচুর এখন মানে প্রচুর যারা কাটছাট, দীর্ঘ কাটছাট বিভিন্ন তথ্য দিয়ে তারা ফেসবুক পোস্ট করছেন রিজার্ভেশন নিয়ে। 7 না 17, 17 না 7, নানান কথা। আমাকে তো এখন 5 মিনিট পর পর ফোন আসে, মোটামুটি 5 মিনিট একটা ফোন কাটতে কাটতে আর একটা ফোন আসছে, বা কথা বলতে বলতে আসছে 7 না 17। আরে ভাই, 7-17 পরে হবে। সকলের নিয়োগ দাবি রাখো। বিহার যদি পারে, বাংলা কেন পারবে না? একবার অন্তত সকলের নিয়োগ দিয়ে সরকার দেখিয়ে দিক। এটাই তো ভোটের আগে আমরা চেয়েছিলাম, নির্বাচনের আগে। আজকে সরকার আনার ক্ষেত্রে 22 স্টেট, 10% হলেও 22 স্টেটের অবদান আছে। 22 স্টেট লাগাতার আন্দোলন করেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে, লাগাতার আন্দোলন করেছে কলকাতা রাজপথে। এমনকি আজকের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, সেদিনের বিরোধী দলনেতা ছিল, আমাদের এপিসি ভবনের যে আন্দোলন মুভমেন্ট ছিল, যেখানে হাজার হাজার চাকরি প্রার্থীরা মেট্রো গেট, মানে মেট্রোয় তো লোক যায় মানে ঠান্ডাভাবে, মেট্রোর গেট খুলে দিতে হয়েছিল। টিকিট সবাই কেটেছিল, তো শেষ পর্যন্ত মেট্রোর গেট খুলে দিয়েছিল পাশ থেকে, মেট্রোর চাবি আর খুলে দিয়ে পাশ থেকে ঢুকিয়েছিল। হাজার হাজার চাকরি প্রার্থীরা পথে নেমেছিল। সেদিনও কিন্তু, সেদিনের বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এদের দাবিটা ন্যায্য। এবং যে বিধানসভা অভিযান, সেখানেও স্যার বলেছিলেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যে যদি বিধানসভায় আমি থাকতাম, ওদের সাথে আমি, ওদের আন্দোলনের মধ্যে আমি যেতাম। আজকে স্যার বিষয়টা ভাবুন একটু। এখানে কোনো মানে কোনো সাধারণ, আপনার পরিবারের এই আমাদের ভাই, আপনার মানে ভাই তুল্য আমরা। প্রাইমারি স্কুল বাঁচাতে, এলিমেন্টারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গলে উন্নতি করতে গেলে আগে প্রথম মানে শিক্ষক নিয়োগ, পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। না হলে প্রাইমারি স্কুল আরও খারাপ পথেই যাবে। আবারও বলছি, বাম আমলের শেষ থেকে প্রাইমারি শিক্ষার উপরে একটা অনীহা চলে এসেছিল। তৃণমূল আমলে 15 বছর চলেছে। এবার বিজেপি সরকার এসছে, আমরা আশায় থাকবো, আমরা আশাবাদী যে প্রাইমারি শিক্ষার দিকে একটু দেখুন। এই প্রাইমারি শিক্ষা, যদিও কোনো নেতা মন্ত্রী, সে যে সরকারেরই হোক না কেন, নেতা মন্ত্রী, তাদের ঘরের সন্তানরা কিন্তু এই প্রাইমারি স্কুলে পড়েন না। এটাই আমাদের দুর্ভাগ্য। তাছাড়াও অনেক শিক্ষকদের সন্তানরাও পড়েন না। এই জায়গাটা পরিবর্তন আনতে হবে, কারণ যথেষ্ট স্কিল আছে প্রাইমারি শিক্ষকদের, যারা টেট উত্তীর্ণ হচ্ছে, যারা প্রশিক্ষণ নিচ্ছে সরকারিভাবে বেসরকারিভাবে, স্কিল আছে তাদের। বেসরকারির তুলনায় যথেষ্ট ভালো স্কিল রয়েছে। শুধু সেটাকে উপস্থাপন করতে হবে, সেটাকে দেখভাল করতে হবে, সরকারকে দেখভাল করতে হবে। তাহলে প্রাইমারি স্কুলে আরও শিক্ষক শিক্ষিকাদের সন্তান থেকে শুরু করে আরও ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা, তারা এই ভালো ভালো ঘরের শিক্ষার্থীরা আসবে প্রাইমারি স্কুলে। এটা দেখতে হবে। আগের সরকার খেলামেলা নিয়ে পড়েছিল। আমরা চাইবো চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের, যে আপনারাও ওই পথে হাঁটবেন না। আগের সরকারে বিভিন্ন ভাতায় পড়েছিল 2000, 4000। আমরা চাইবো চাকরি প্রার্থীরা যে কারখানা, শিল্প নিয়ে আসুন, কর্মসংস্থান দিন, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক। আর যারা বিগত দিনে চাকরি পায়নি, দীর্ঘদিন ধরে বয়স পেরিয়ে গেছে, তাদের নিয়োগের ব্যবস্থাটা করুন। এইভাবে লাইভ করেও হবে না, মানে পরিষ্কার কথা বলছি। এইভাবে একটা একটা সিস্টেম এমন একটা হয়ে গেছে, কোনো একটা বড় ইস্যু না তৈরি হলে পদক্ষেপ নেওয়া হয় না, কোনো একটা বড় প্রতিবাদ গড়ে না তুললে পদক্ষেপ নেওয়া হয় না। আজকে আমাদের নিয়োগের বিষয়টা, কখন নিয়োগটা দিল? আজকে পর পর যখন সকলে পথে নামলেন, এপিসি ভবন মানে প্রাইমারি শিক্ষা পর্ষদ অভিযান 1 নম্বর,
2 নম্বর বিধানসভার মেন গেট আটকানো, 3 নাম্বার হচ্ছে বারাসাত আন্দোলন। এই বারাসাতে সৌগত বসু, নির্মল ঘোষদের আটকে রেখেছিল, পুলিশ এসে বেধড়ক মার মেরেছিল আমাদের টেট উত্তীর্ণদের। আমাকে রাত্রেই থানা ধরে নিয়ে গেছিল, রাত্রে 1টায়। তো এই 3টে আন্দোলনের কারণে কিন্তু এই নিয়োগ নোটিফিকেশন আসা। আজকে হাজার হাজার চাকরি প্রার্থী যারা এপিসি ভবনে মুভমেন্টে এসেছিল গত আগস্ট মাসে, তারা কিভাবে বসে পড়েছিল আপনারা যারা জাননি অবাক হয়ে যাবেন। সেই সব মুখগুলো বাদ পড়ে যাবে আজকে এত বছর অপেক্ষা করার পর। এটা মেনে নেওয়া যায়? তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? 13,421টা যদি 7% হয়, 13,421টা ভ্যাকান্সি রাখা চলবে না। আর আমরা প্রত্যেকেই চাইবো অনগোয়িং প্রসেস করে রাখুন, আইনি জটিলতা তাতে কমবে। অনেকে অনেক কথা বলবে। ফেসবুকে এখন প্রচুর, মানে পড়ে অ্যাডভোকেট না, ফেসবুকেও প্রচুর অ্যাডভোকেট এখন তৈরি হয়েছে। আপডেটের পর আপডেট দেখতে পাবেন। আজকে আপনারা ভাবতে পারছেন যে ছেলেটা, যে হবু শিক্ষক SLST মারা গেলেন, চলে গেলেন আমাদের ছেড়ে। আজকে আমাদের নিয়োগের পর কেউ যদি চাকরি না পায় কি হয় ভাবতে পারছেন? এত বছর পর প্রত্যেকে তো আশায় আছে এই স্কুলটা পেলে আমি নেব, কিন্তু 58,000-এর মধ্যে মাত্র 13,000-ই পাবে। কিন্তু এই কথাটা আপনারা বুঝতে পারছেন না। অনেকে ইন্টারভিউ কবে নোটিশ দেবে। আরে ভাই, আপনি কি পাবেন? ইন্টারভিউ কবে আর কবে থেকে শুরু হবে? 13,000 চাকরি হবে, বাদ বাকি 58,000 তার হবে না। এবার ভেবে দেখুন আপনারা কি করবেন। আজকে 157খানা MLA, বিজেপি MLA-র কাছে আমরা গেছি, এর আগেও তৃণমূল MLA MP-দের কাছে গেছি। কি হচ্ছে শেষ পর্যন্ত আমাদের? 19 তারিখে প্রত্যেকে আসুন, শান্তিপূর্ণ আমরা একটা জমায়েত গড়ে তুলব। কি করতে পারি আমরা? 23টা জেলার টেট উত্তীর্ণরা এর আগে এই প্রথম আন্দোলনে নামছে সরকারকে বিভ্রান্ত করার জন্য, এমনটা নয়। আন্দোলন প্রত্যেকে জানে, প্রত্যেকে দেখেছে। বিধাননগর পুলিশ কমিশনার প্রত্যেকে চেনেন যে 22 স্টেট কতদিন ধরে আন্দোলন, কতদিন ধরে তারা অপেক্ষায় আছে। সবকিছুই হচ্ছে। হ্যাঁ আশিস স্যার, সবকিছুই হবে। অন্নপূর্ণা যোজনা বা যেসব ভাতা প্রকল্প সব চলছে, সবগুলো আপডেট দেওয়া হচ্ছে। নিয়োগের বিষয়গুলো পুরোটা থমকে আছে এই 3-4 মাস ধরে। এর আগের সরকারও ছিল। আমাদের এটাই আফসোস, এটাই অভিমান যে এই সরকারে সবে এসছে, টাইম তো আমরা দিয়েছি, কিন্তু নিয়োগ নিয়ে একটা ক্লিয়ার বার্তা প্রয়োজন। শুধু SSC নিয়ে পড়ে আছেন। আগের সরকারও একই কাজ করতো, SSC, গ্রুপ সি, গ্রুপ ডি। প্রাইমারি নিয়ে কোনো বার্তা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর, মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট কোনো প্রাইমারি নিয়ে কোনো বার্তা নেই। অবাক হয়ে যাচ্ছে, এত বছর করে, এত বছর আন্দোলন করে, এত বছর আইনি পথে দেখে, এরপরে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে। কোথায় যাবে তারা? চাকরি না পেলে কি হবে তাদের? এর আগে সরকারের আমলে দেখবেন অনেকেই চাকরি পেয়েছে বিভিন্নভাবে, 2014 টেট থেকে শুরু করে। আরে 2022-এর টেটে দেখবেন অনেক যোগ্য ক্যান্ডিডেট আছে, অনেক যোগ্য ক্যান্ডিডেট। হয়তো 17 সালের বড় কঠিন কোশ্চেনে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের জন্য অনেকে কোয়ালিফাই করতে পারেনি। তারপর তো আর কেউ সুযোগ পায়নি। 2022-এর এই 2017 সালের টেট, এরপর তো আর কেউ সুযোগ পায়নি। শেষ 17-19 সেশনে DLEDরা সুযোগ পেয়েছিল, আর 18-20 সালের সেশনে DLEDরা তখন থেকেই তারা অপেক্ষায় থেকেছিল। আজকে অনেক যোগ্য ক্যান্ডিডেট আছে। 14 টেটে শেষ পর্যন্ত কত নিয়োগ পেল যারা পরে 4-5 বছর পরে যারা DLED করেছে। কিভাবে পরীক্ষা হয়েছে প্রত্যেকেই আমরা জানি। দু 2017 টেট ফ্রেশ ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করে, তারা যথেষ্ট তারা যোগ্যতা সম্পন্ন। এই কথা শুনে অনেকে কন্ট্রোভার্সি তৈরি করবে, কিন্তু প্রত্যেকেই জানি আমরা 14 টেটে এমন কি মধু ছিল, সেখান থেকে প্রায় 3 থেকে 4 বার নিয়োগ হয়েছে। 16 সালে হলো, আবার করোনার সময় 16,500 হলো, আবার এই 2022 সালে এদের সঙ্গে হলো প্রায় 3 বার। আবার প্রশ্নগুলোর থেকে প্রায়
4বার নিয়োগ পেয়েছে 14 টেট থেকে। আর 22 টেট স্বচ্ছ টেট বলে সেখানে মধু নেই বলে, মাটি নেই বলে আপনারা ফেলে রেখে চলে গেলেন। আজকে মানে এই ফলটা ভুগতে হতো না যদি আমরা আরেকটু বুঝতাম। মানে যে ইন্টারভিউ দেওয়ার পর প্রত্যেকেই জানেন তো, বাঙালি অনেকেই বলে খুব আন্দোলন করে, কিন্তু বাঙালি প্রথম দিকে আন্দোলনে নামে না। বাঙালিদের বুঝতে একটু সময় লাগে, একটু দেরিতেই বোঝে। আগে দেখে 10-15 জন রাজপথে আসুক, তারপর আমি যাব। আজকে যাব না, তোমরা যাও, আমি আসছি। আজকে লাস্ট যে 3টে আন্দোলন করলাম আমরা, প্রত্যেকের দেয়ালে পিঠ থেকে গেছে, সবাই পথে এসেছিল, উত্তরবঙ্গ থেকে শুরু করে প্রত্যেকেই। আরে বাড়ির কাছে কলকাতায় বাড়ি, অনেকে আন্দোলনে আসতো না। আজকে দেয়ালে পিঠ থেকে গেছিল বলে লাস্ট 3টে আন্দোলন করে নোটিফিকেশন ছিনিয়ে আনা হয়েছে। আজকে জানেন বিভিন্ন আধিকারিকরা কি বলে? আমরা যখন আন্দোলনে যেতাম প্রথম দিকে বেশি 1-1.5 হাজার নিয়ে, তখন বলতো তোমাদের পাস করেছো প্রায় তোমরা 49,000-এর মতো, তাহলে তোমরা এই তোমাদের 1,500 জন কেন নামো? তাহলে বাদ বাকি জন কি ভুল? এই প্রশ্নটাই ওনারা করতেন, যে বাদ বাকি জন ভুল, তোমরা 1,500 জন কি সবচেয়ে বেশি বোঝো? এবার যখন শেষ দিকে যখন সবাই পথে নামা শুরু করলো, তখন কিন্তু সরকার, সেই আমলের সরকার এক প্রকার বাধ্য হয়েছিল যে এবার নিয়োগটা দিতে হবে, নাহলে পুজো প্যান্ডেলে গিয়ে আমরা আর মানে পুজোর ঠাকুর মানে উদ্বোধন করতে পারবো না। তাই শ্রীমতী মমতা ব্যানার্জি ম্যাডাম নিয়োগের বিষয়টা বলে দিল যে কোনো মতে ভ্যাকান্সি দিয়ে, তাড়াহুড়ো করে ভ্যাকান্সি দিয়ে ওই দিনই পুজোর ছুটি ঘোষণা করলো। ওই পুজোর রেশ কাটতে কাটতে আমাদের 3 মাস পেরিয়ে গেল। এই 3 মাসের মধ্যে একটা আরো জোরালো পথে নামা দরকার ছিল, কিন্তু প্রত্যেকেই আমরা ভয় পাই যে পুলিশ গেলে কেস দেবে। আজও পাচ্ছি যে পুলিশ গেলে কেস দেবে। ন্যায্য অধিকারের দাবিতে নামছি আমরা। আজকে ওই কত বাবা মা তার সন্তানের দেখে যেতে পারেনি, কত বাবা মায়ের সন্তান দেখে যেতে পারেনি, ছেলে পাশ করেছে, আন্দোলনে যাচ্ছে, এই দেখতে দেখতে তারা হারিয়ে গেছেন। সামনের দিন অনেক বাবা মা এইভাবে যাবেও, ছেলে সাকসেস দেখে যেতে পারবে না যদি এরকম চলতে থাকে। পরিবর্তন চাই। 4 তারিখের পর যে উৎফুল্লতা আনন্দ ছিল, কিন্তু আনন্দটা কিন্তু আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। সরকার বিরোধিতা করা আমাদের কাজ না, এই ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরছি। সিস্টেমটা ঠিকভাবে চলুক, গণতান্ত্রিক সিস্টেমটা চলুক, নিয়োগ হোক, সাধারণ চাকরিজীবীরা মানে সাধারণ চাকরি প্রার্থীরা নিয়োগ পাক, স্কুলে যাক, তাহলে তো উন্নয়ন বলা হবে এটাকে। শুধু ভাতা দিলাম এটা উন্নয়ন না। আগের সরকার এই খেলা মেলা ভাতা দিয়ে কাটিয়েছে। আপনারা কিছু কিছু ক্ষেত্রে দেখলাম সেই নাম পরিবর্তন করে চালাচ্ছেন। রাজ্যের এই দীর্ঘদিন নিয়োগ হয়নি। চাকরি প্রার্থী, SLST, SSC, পুলিশ, প্রাইমারি, এদের নিয়োগটা দিন ঢালাও, তারপর যা করবেন ধীরে ধীরে আস্তে আস্তে করবেন। কর্মসংস্থান না দিলে এই বেকাররাই তো এরাই জ্বলছে পুরোপুরি। আপনারা দেখলেন ভালো করে যে ডিএ দেবে, ভালো কথা, সরকারি কর্মচারীরা এর আগের সরকারের আমলে আন্দোলন করেছে, এই সরকারের আমলে হয়তো আন্দোলন করবে না, ডিএ পেয়ে যাচ্ছেন। কিন্তু চাকরি প্রার্থীদের কি হবে? ভ্যাকান্সি বৃদ্ধি করুন, যারা যোগ্যতা অর্জন করেছে, ট্রেনিং নিয়েছে, তাদেরকে চাকরি দিন। এটা আমাদের অনুরোধ। এটা আমাদের মানে সেই সময় আপনাদের হয়নি, আপনাদের বিরুদ্ধে গিয়ে আন্দোলনে গিয়ে চোখে চোখ রেখে আন্দোলন করা সেই সময় হয়নি। মাত্র 3-4 মাস এসছেন। তবু এই 3-4 মাসে আপনারা পিছনের দিনের তো আমাদের সাথে ছিলেন, আমাদের আন্দোলন দেখেছেন, আমাদের দাবিগুলো আপনাদের অবগত। চাইলে এটা আপনারা 6 মাসের মধ্যে নিয়োগ দিতে পারেন, ভ্যাকান্সি বৃদ্ধি করে কোনোভাবে একটা ইন্টারভিউ নিয়ে। ডেমনস্ট্রেশন দেবে একটা ইন্টারভিউ, পর্যাপ্ত ভ্যাকান্সি থাকলে নিয়োগ হয়। আচ্ছা 2014 সালের কথা ভেবে দেখুন, 2014 সালে কত নিয়োগ হয়েছিল? প্রথমে হচ্ছে প্রায় 49,000 নিয়োগ হয়েছিল, যারা শুধু নাম, ডেমনস্ট্রেশনও অনেকের হয়নি, যেটা আমি শুনলাম মানে কলকাতা হাইকোর্টের একটা হিয়ারিংয়ে। তো কি হলো? সেখানে ট্রেনিং ক্যান্ডিডেট কম ছিল, প্রত্যেকেই চাকরি পেয়েছে। আজকে সমাজে যে বৈষম্যটা আনবেন না, নতুন সরকারের কাছে অনুরোধ, সমাজে বৈষম্যটা আনবেন না। এতদিন অপেক্ষা করার পর 13,000 জন চাকরি পাবে, আর বাদ বাকি 58,000 ক্যান্ডিডেটের মধ্যে 1/3 তারা স্কুলে ঢুকবে, আর বাকি জন সবাই সেই যন্ত্রণায় ছটফট করবে, পরিবারের দিকে তাকাতে পারবে না। দলমত
নির্বিশেষে প্রত্যেকে নিয়োগটা দিন প্রত্যেকেই। এই আমলে চাকরি পেলে সে যেই হোক না কেন, আপনার চরম বিরোধী হলেও, এই সরকারের চরম বিরোধী হলেও এই আমলে চাকরি পেলে সে কিন্তু বাড়িতে গিয়ে একটাই কথা বলবে যে তৃণমূল আমাকে চাকরি দেয়নি, বিজেপি সরকার চাকরি দিয়েছে। তাই এই জীবনটা আমি যতদিন বাঁচবো এই সরকারের পাশে থাকবো, এটা প্রত্যেকেই বলবে। শুধু বিরোধিতা নয়, বিরোধিতাটা কাজ নয়। একটু মানুষের এর আগে তৃণমূল আমলে নিয়োগ হয় না, আমরা দেখিয়ে দিন প্রত্যেকেই। এই সরকার মানুষের প্রত্যাশাকে দাম দেবে, এটা তো মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন। মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দেবে, শুধু কথার কথা নয়, বাস্তবে দেখতে চাই। দিদির মতো ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল চাকরি হবে। কই ডবল ডবল লাস্ট বলে গেলেন যে মশলা মুড়ির দোকান করতে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? চপের দোকান করতে, চপ ভাজুন, একটা কৌটোয় কিছু মুড়ি ফুড়ি নিয়ে চপ ভাজুন, ভালো ইনকাম হবে। আজকে দিন বাড়িতে বসে চপ খাচ্ছেন। তাই মানুষের রায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন দেখবে। নিয়োগ দিন ঢালাও, যে এই 50,000 নিয়োগ দিলাম, কি মানে তৃণমূল সরকার প্রথমে এসে, আমি সরকারের ভালো মন্দ বিষয়টা যাচ্ছি না, সে যে ভাই হোক, দুর্নীতি হোক, যা হোক, 50,000 নিয়োগ দিয়েছিল, 49,000। আপনারা তো কোনোভাবেই দুর্নীতি নয়, কন্ট্রোভার্সি নয়, আপনারা স্বচ্ছতা নিয়োগের সাথে যুক্ত, স্বচ্ছ নিয়োগ দেবেন, একটা বড় নিয়োগ দিন, এটা দাবি আমাদের। দাবি, বিভ্রান্ত হওয়ার জায়গা নেই। প্রত্যেকেই পাশে না থাকলে সরকার, নতুন সরকার আসে না, পরিবর্তন হয় না। আজকে 34 বছর সিপিএম বামপন্থীরা রাজত্ব করত, আজকে সকলে মিলে কিন্তু বামপন্থীকে সরিয়ে অল্টারনেটিভ হিসেবে তৃণমূলকে আনা হলো। 15 বছরের পর দেখা যাচ্ছে, 10-12 বছর পর দেখা যাচ্ছে, বা 5 বছর পর পড়ছে দুর্নীতি ধরা পড়ছে, মানুষের মনে একটা খারাপ প্রভাব পড়ছে, সাধারণ চাকরি প্রার্থীরা রাজপথে হাহাকার করছে, নানান রকম ইস্যু চারিদিকে, প্রত্যেকেই প্রতিবাদে নামছে। সরকারকে ঠেলে ফেলে দিল, দিয়ে আবার একটা অল্টারনেটিভ সরকারকে নিয়ে আসা হলো। এটা বুঝতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে হয়তো কেউ বলছে না মুখ ফুটে, কেউ বলছে না, হয়তো প্রতিবাদ করছে না, কিন্তু মনের মধ্যে কিন্তু একটা প্রতিবাদের আগুন প্রত্যেকের জ্বলছে। আজকে কিন্তু যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু প্রতিবাদ করবে না, কারণ তারা গভর্নমেন্টের লোক। তাই যারা আজকে প্রতিবাদ করছে, যারা আজকে রাজপথে আন্দোলন করছে, তাদের ন্যায্য যে পাওনাটা, তাদের ন্যায্য যে দাবিটা, যারা যে মানে স্বপ্ন পূরণের আশায় যে যোগ্যতা অর্জন করেছে, তাদের সঠিক কর্মসংস্থান দেওয়াটা তো গণতান্ত্রিক বা নির্বাচিত সরকারের প্রধান কাজ। আজকে একই পথে চললে কি করে হবে? কেউ মারা গেলে আজকে হচ্ছে, মানে আজকে কেউ মারা গেলে, আমরা দেখেছি এর আগের সরকারের আমলে যে কেউ মারা গেলে পার্টির লোক গিয়ে আগে তাকে বাড়িতে চাকরি দেওয়া, টাকা দেওয়া হচ্ছে। এখন বর্তমানে সে একই পথে, কিন্তু আজকে যে বেকারত্বের যন্ত্রণায় ছটফট করতে করতে যে ছেলেটা মারা যাচ্ছে, তার পাশে কেউ নেই। আজকে তৃণমূল আমলে প্রশ্ন ভুলের কারণে, আজকে সরকারের ব্যর্থতার কারণে যে রাজু গাজী মারা গেল মসলন্দপুরে, তার পাশে কিন্তু কেউ ছিল না, তার ফ্যামিলিতে কিন্তু কেউ সাহায্য করেনি কোনো সরকার। হচ্ছে এগুলো, একই পথে হাঁটবেন না। নবনির্বাচিত সরকারের কথা অনুরোধ, মুখে নয় কাজে করে দেখিয়ে দিন, নিয়োগ দিন। দীর্ঘদিন নিয়োগ হয়নি, আর এইভাবে থাকা যাচ্ছে না। কোনোভাবে চাতক পাখির মতো একভাবে তাকিয়ে থাকতে হচ্ছে দিকে দিকে, যে কখন নিয়োগ হবে, কখন নিয়োগ হবে, কখন নিয়োগ হবে। এই হয়তো নোটিফিকেশন আসছে, এই হয়তো আসলো, আজ রাতে আসবে, বা এই সপ্তাহে আসবে, কি 7 না 17 ভ্যাকান্সি বাড়বে, কি কত, মানে কীরকম ইন্টারভিউ হবে, ডেমনস্ট্রেশন কেমন হবে। এই যে আমরা পাগলের মতো করছি, এটা একমাত্র ভ্যাকান্সি বেশি দিলে কিন্তু এই সমস্যাটা থাকে না। প্রত্যেক মায়েরা বলতে পারে বুক ফুলিয়ে যে আমার ছেলে চাকরি পেয়েছে, আমার মেয়ে চাকরি পেয়েছে, অনেকদিন ধৈর্য ধরার পর সে চাকরিটা পেয়েছে। কিন্তু এই 13,421, 13,000 ভ্যাকান্সিতে নিয়োগ, এই নিয়োগ হলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বাদ যাবে। আপনারা যারা ইন্টারভিউ করছেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বাদ যাবে। কি বলবেন? 18 সাল থেকে অপেক্ষা করে থেকে প্রশিক্ষণ নিয়ে যদি আজকে শেষ পর্যায়ে বাদ চলে যায়,
এটা কি বলবেন বলুন? এত বয়স পেরিয়ে, অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, কোনো একটা কাজে ঢুকতে পারলো না, তারপর কি বলবেন বাড়িতে? কি জবাব দেবে বলুন? যারা চাকরি পেয়েছে আপনার দুঃখ বুঝবে না, তারা শুধু আপনাকে বলবে, কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আপনার সাথে সম্পর্ক রাখবে না। এই এই অবস্থাটার পরিবর্তন করুক সরকার। আমি গ্রুপ সি গ্রুপ ডি হলে আমি সে বিষয়ে বলতাম না, কিন্তু এই প্রাইমারি শিক্ষকের পদে যারা আছে তারা প্রত্যেকেরই যোগ্যতা আছে। টেট উত্তীর্ণ হওয়া মানেই যোগ্যতা প্রমাণ করা। আর আজকে ইন সার্ভিস নিয়ে টেট নেবে, এইগুলো হলে কি হবে শেষ পর্যন্ত? এই নিয়োগগুলো পিছিয়ে যাবে, নিয়োগে ভ্যাকান্সি বৃদ্ধি হবে না, সরকার সেটা নিয়ে ব্যস্ত থাকবে। আজ এসএসসি নিয়ে ব্যস্ত, এসএলএসটি নিয়ে ব্যস্ত, ওবিসি সমস্যা তৈরি হলো। একটা অনগোয়িং প্রসেস হচ্ছিল, সেই প্রসেসটা তাকে চেঞ্জ করে সেটা কি হবে তাও আমরা জানি না, তারপরের ধাপে গিয়ে কি হবে সেটাও জানি না। এই অবস্থাটা কেন? অনগোয়িং প্রসেসগুলো অন্তত সরকার আসার পরে ঠান্ডা মতে ওবিসি নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। হ্যাঁ, ওবিসি বাতিল করার কথা বলেছিলেন নির্বাচনের আগে, অবশ্যই করবেন, কিন্তু একটু ধীরে চলা ভালো ছিল। কেউ চাকরি পাবে, এক শ্রেণী পাবে না, এই হচ্ছে ব্যাপার। এর আগের লাইভেও বলেছে মানুষের গড় আয়ু সব এক, কিন্তু যোগ্যতা অর্জন করার পর যখন কেউ চাকরি পায় না, বা বাদ চলে যায়, বা পাশে বন্ধু পাচ্ছে সে পাচ্ছে না একই নাম্বার থাকা সত্ত্বেও, এটা খুব দুঃখজনক ব্যাপার। মানুষের জীবন তো একটা, এই কষ্ট বুকে করেই কিন্তু হারিয়ে যেতে হবে। কাজে কত মায়েরা অপেক্ষা করছে জানেন, কত বাবারা দেখতে দেখতে হারিয়ে গেছে, কত মায়েরা অসুস্থ, সন্তান টিউশনি পড়িয়ে কোনোভাবে চালাচ্ছে, যে মা ওয়েট করে এবার হবে, এবার হবে, এবার হবে করতে করতে 23 গেল, 24 গেল, 25 গেল, 26 যাবেও। যেহেতু নতুন সরকার স্বচ্ছতা নিয়ে চলছে, দরকার প্রয়োজন হলে প্রত্যেকটা ডিপিএসসিতে, দরকার ডিএম অফিসে আমাদের ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা হোক। 1 মাসে ইন্টারভিউ শেষ হয়ে যাবে এসএলএসটির মতো। শুধু এসএলএসটি এসএসসি গ্রুপ সিডি নিয়ে পড়ে থাকলে হবে না। প্রাইমারি নিয়ে কেউ কোনো কথা বলছেন না, আর প্রাইমারি নিয়েই কিন্তু সমস্ত ইয়ে হচ্ছে, প্রাইমারি দুর্নীতি, প্রাইমারি দুর্নীতি। কিন্তু প্রাইমারি শিক্ষক যে হাফ ইন্টারভিউ হয়ে পড়ে আছে, তাদের প্রধান দাবি ভ্যাকান্সি বৃদ্ধি, সেটা কেউই বলছেন না। এটা অবাক হয়ে যাচ্ছে আমরা। হয়তো এই সপ্তাহে কিছু না কিছু আসতে পারে, বা এই মাসের মধ্যে, আমি এর আগেও বলেছি যে কারণ একটা ক্লারিফিকেশন চলে এসছে অলরেডি। এসে কি হবে? ইন্টারভিউ দেবেন, সবাই আনন্দ করবে, ইন্টারভিউ দেব, প্রত্যেকেই ভেবে নিয়েছে আমি চাকরি পাবো। প্রত্যেকে নিজের জায়গায় ভাবছেন যে আমি রাম, আমি চাকরি পেয়ে যাচ্ছি, আমি রহিম, আমি চাকরি পেয়ে যাচ্ছি, আমি অনিমেষ, আমি চাকরি পেয়ে যাচ্ছি। কিন্তু জায়গাটা তো অনেক কঠিন। ভাবুন একটু, ভাবুন, ভাবলে বুঝতে পারবেন। ভ্যাকান্সি বৃদ্ধি চাই, প্রত্যেককেই বলছে 19 তারিখে রাজপথে আসুন। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর আমরা একটা দৃষ্টি আকর্ষণ করাই যে ভ্যাকান্সি বৃদ্ধি করুন। আপনি অনেকে বলছেন, প্রথম দিকে ভ্যাকান্সি নিয়ে প্রচুর বলেছিলেন, প্রচুর ভ্যাকান্সি রয়েছে। এইবারে কথা হচ্ছে যেটা ভ্যাকান্সি আছে, এবার সেগুলো কি হচ্ছে, শিক্ষার্থী নেই দেখানো হচ্ছে, যে প্রাইমারি স্কুলে শিক্ষার্থী নেই স্কুলে। তো শিক্ষার্থী নেই, সেটা শিক্ষার্থী কি করে নিয়ে আসা যায়, সেই ব্যবস্থাটা নিতে হবে। ওই স্কুলের শিক্ষক অন্য স্কুলে পাঠালে হবে না, তাহলে তো আপনার শূন্যপদ কমে যাচ্ছে। সে আপনি সামনের দিনে যা করবেন কোনো অসুবিধা নেই, কিন্তু যারা বসে আছে দীর্ঘদিন ধরে, এদের তো কর্মসংস্থান দিতে হবে। এটা বসে থাকলে হবে না। প্রত্যেককেই বলছি, আপনারা দেখা হলে জানান ওনাকে। এটা বিরোধিতার কোনো জায়গা নেই, আমি বিদেশ গাজী বলছি বলে নয়। বিদেশ গাজী আজকে আন্দোলন করছে তা নয়, বা আজকে লাইভ করছে তা নয়, সে 2023 সাল থেকে করে আসছে। গাজী বলেই যে চিৎকার করছে এটাও নয়, 23 সাল থেকে আন্দোলন করে আসছি। যে আগের সরকার, সেই সরকারের আমলেও 1% আমি কোনো বেনিফিট পাইনি।
সরকার সরকার, আর আমরা চাকরি প্রার্থী। আগের সরকারের ভ্যাকান্সি বৃদ্ধির জন্য কোন নেতার কাছে যাওয়া হয়নি? প্রত্যেকটা নেতার কাছে গিয়ে অনুরোধ করা হয়েছে। সবাই নিজের নিয়ে ব্যস্ত, সকলেই আগের সরকারের আমলে সবাই নিজের নিয়ে ব্যস্ত। হ্যাঁ, দেখছি আমরা কি করা যায়, দেখছি। এই করতে করতে মাত্র 13,421টা ভ্যাকেন্সি। আপনাকে দেখে, আমাদের দেখে অনেকে হাসবে ভাই, অনেকেই হাসবে যে এখনো পড়ে রয়েছে। অনেক পাড়া প্রতিবেশীরা হাসবে যে বয়স হয়ে গেল, ছেলেটা বিয়ে করলো না, মেয়েটা বিয়ে করলো না। চাকরিজীবীরা আপনাকে বেশ ভালোই বোঝাবে। আপনার থেকে কম নাম্বার পেয়ে 14 টেটে পাস, দেখবেন ভালোই বোঝাবে। আপনাকে বুঝতে হবে, না বুঝলেও বুঝতে হবে আপনাকে, কারণ তারা চাকরি করে। আপনার হাই একাডেমিক, আপনার স্ট্রিম আলাদা, সায়েন্সে পড়ছেন, আর্টসের ছেলেটা দেখুন না, আজ 14 টেটে ব্যাংক থেকে প্রশ্ন দেওয়া হয়েছিল। যারা একটু বুদ্ধিমান বেরিয়ে গেছে, বন্ধু বান্ধব এক জায়গায় বসে, পরে ডিএলএড করে অনেকেই চাকরি করছেন। তার থেকে ভালো মেধা সম্পন্ন অনেকে আছেন, বসে আছে। অনেক তৃণমূল আমলে অনেক চাকরি হয়েছে, যাদের যোগ্যতা হয়তো এই আমলে হলে পেত না। অনেকেই বলবে যে আপনি চাকরি পাননি বলে এইসব বলছেন, কিন্তু বাস্তবিক কথাই তাই, যে আপনি চাকরি না পেলে আপনার কথার কোনো মূল্য নেই। আপনার সরকারি স্ট্যাম্প না পড়লে আপনার কোনো ভ্যালু নেই। সমাজ এটাই চলছে, আপনি যতই জানুন না কেন। আর তার থেকে বড় কথা, মেয়ের বাবারাও এরকম হয়ে গেছে। আমি মাঝে মাঝে দু একটা কথা বলি যে আপনার 10-20 বিঘে সম্পত্তি থাকলেও কোনো মানে আপনার কোনো ভ্যালু নেই। আপনি যদি সরকারি স্ট্যাম্প থাকে, সিভিক পুলিশ হলেও কিন্তু আপনার অনেকটাই ভ্যালু আছে। তো সিস্টেমটা এইভাবে চলছে। আপনি যতই চিৎকার করুন, ভালো করে বলুন, বুঝিয়ে বলুন, কেউ শুনবে না। টিউশন পড়াতে যান, দেখবেন আপনি ফ্রেশার, আপনার কাছে আসবে না। কিন্তু যে স্কুলের মাস্টার পড়াচ্ছে, সে 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা পড়াচ্ছে, সেইখানে যাচ্ছে সবাই। পরিবর্তন হোক বিষয়গুলো। আজকে ঢালাও চাকরি দিন। আমি বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টি, বিজেপি সরকার নয়, এটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্র রাজ্যের সমঝোতা মিলে চাইলে কিন্তু একটা বড় নিয়োগ দেওয়া যেতে পারে। তাহলে টেট উত্তীর্ণরা প্রত্যেকেই স্কুলে ফিরবে এবং প্রত্যেক স্কুলে তাদের দায়িত্ব থাকবে স্কুলের মান, পরিকাঠামোগত উন্নয়ন, পাড়ায় পাড়ায় গিয়ে শিক্ষার্থীকে ধরে নিয়ে আসা। আজকে প্রাইমারিতে যদি শিক্ষার্থী না থাকে, বিএ এমএতে কিভাবে শিক্ষার্থী যাবে? প্রাইমারি স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায় একের পর এক, তাহলে সামনের দিনে কিভাবে এগোবে? বিএতে দেখুন আস্তে আস্তে কিন্তু ভর্তি কমে যাচ্ছে। আর আগের সরকারের আমলে তো মানে চাকরি না দিয়ে দিয়ে কেউ কেউ পেয়েছে ভাগ্যের জোরে, এটা মানে বাস্তবে মানতে হবে। কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন ছেলেরা সেই আমলে চাকরি পায়নি। এই সরকার পারে দিতে, এই সরকারের ক্ষমতা আছে, নতুন সরকারের ক্ষমতা আছে দেয়ার। এই যে দেবী দত্ত, পূর্ব মেদিনীপুর বাড়ি, আঙ্কেল একটাই মেয়ে, তাকে সাথে করে নিয়ে কলকাতার রাজপথে আন্দোলন করেছেন। কলকাতার রাজপথে আন্দোলন করতে এসছেন 2বার। এমনকি এরকম ভিডিও করে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের নিকট আবেদন জানিয়েছেন যে 50,000 ভ্যাকান্সিতে নিয়োগ দিন ম্যাডাম, আমাদের মেয়েরা চাকরি পাক, ছেলেরা চাকরি পাক। সেই মানুষটা কিন্তু আজকে প্রায় 1 বছর হলো মানুষটা কিন্তু হারিয়ে গেছেন আমাদের থেকে। এই পার্থ, তার বাবা দেখতে দেখতে তার বাবা হঠাৎ স্ট্রোক হয়ে বাবা কিন্তু হারিয়ে গেছেন। যেমন অনেকেরই বাবা কিন্তু দেখেছে ছেলের পাশ করেছে, কিন্তু চাকরি দেখে যেতে পারেনি। আজকে একটা বাবা মা কি চায় যে সন্তানের মানে একটা কোনো না কোনো একটা মানে এস্টাবলিশড হওয়া, যে কিছু না কিছু করে খাচ্ছে, একটা বিয়ে করছে, সংসার করছে, বাচ্চা হচ্ছে, এটাই তো স্বাভাবিক জীবন। সেই জায়গায় চাকরি পেতে পেতে যদি 30, 32, 33 বছর বয়স চলে যায়, একটা মেয়েদের, প্রচুর অনেক মেয়েদের দেখি আমি, প্রায় 27, 28 বছর পেরিয়ে গেছে, অপেক্ষায় 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 স্বাবলম্বী হবে। তো এই অবস্থাটা তৃণমূল সরকারের আমলে হয়েছে। সেই একই অবস্থা যদি এই সরকারের আমলে হয়, এই নবনির্বাচিত সরকারের আমলে হয়, তাহলে পরিবর্তনটা কি হলো?
ঢালাও নিয়োগ চাই, ঢালাও। এখানে এত রিজার্ভেশন নিয়ে এত ঝামেলার কি আছে? রিজার্ভেশন নিয়ে এত ভয় পাওয়া, মানে এত কন্ট্রোভার্সির কি আছে? সকলের নিয়োগ দিন প্রাইমারিতে। বিহার যেমন পেরেছে প্রত্যেকটা টেট উত্তীর্ণকে চাকরি দিয়েছে, এমনকি বাঙালি প্রচুর ক্যান্ডিডেট ওখানে চাকরি করছে। আপনারা বাড়িতে বসে থাকবেন, আপনারা বলুন যেখানে মাননীয় শিক্ষামন্ত্রী যাচ্ছেন, মাননীয় মুখ্য, যে আপনারা কেন দিচ্ছেন না? আর ভ্যাকান্সি নেই মানে অবশ্যই ভ্যাকান্সি রয়েছে প্রাইমারিতে, প্রত্যেক প্রাইমারিতে এবার পঞ্চম শ্রেণী ইনক্লুড হবে। আপনাদের যদি সদিচ্ছা থাকে অবশ্যই এই প্রায় 35-40 হাজার ক্যান্ডিডেটকে আপনারা চাকরি দিতে পারেন। টেট নিয়ে কি হবে? আরও কিছু ক্যান্ডিডেট পাস করবে। আমরা আগের সরকারের মতো আমরা এসে চাতক পাখির মতো বসে থাকতে চাই না। নিয়োগ দিন, পরিষ্কার কথা, ঢালাও নিয়োগ দিন। রিজার্ভেশনে কে 17% পাবে, কে 7% পাবে, এটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে। এর মধ্যে দৌড়াদৌড়ি হবে, এর মধ্যে যার কপালে হবে 13,000 চাকরি পাবে, বাদ বাকি কেউ পাবে না। 60,000 ক্যান্ডিডেট, বাদ বাকি কেউ পাবে না। তাহলে কি হলো দিনের শেষে? একটা কম্পিটিশন কি করে হলো? শুধুমাত্র ভ্যাকান্সির অভাবে অনেক যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট বা এই দীর্ঘদিন পর বাদ চলে যাবে। দাদা ইন্টারভিউ কবে? দাদা ইন্টারভিউ শুরু হবে কবে? আরে ইন্টারভিউ শুরু হওয়াটা বড় ফ্যাক্টর নয়, ভ্যাকান্সি বৃদ্ধিটা আগে দরকার। ইন্টারভিউ শুরু হওয়ার সময় চলে এসছে, ইন্টারভিউ শুরু হওয়ার সময় চলে এসেছে। আপনারা এটা আমি বলে দিচ্ছি। কিন্তু সামনের দিনে কি হবে, ভ্যাকান্সি বাড়বে কি বাড়বে না, এটার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, সবাই নিজে ছুটছি আমরা। যাই হোক, অনেকক্ষণ লাইভ হলো, প্রায় পাকা 1 ঘন্টা কথা বললাম। ভালো থাকার কোনো পণ নেই, প্রত্যেকে ভালো থাকবেন যে বলবো, চেষ্টা করুন ভালো থাকার। আগামী দিনে হয়তো ভালো কিছু হবে। টেট উত্তীর্ণ এরকম আশায় চাষা, এরকম একটা ব্যাপার আছে না? তো টেট উত্তীর্ণ হয়তো আগামী দিনে কেমন হবে জানি না, ইন সার্ভিসদের পাস করানোর জন্য কোশ্চেনের মানও কেমন হবে জানি না। তো এই নিয়োগ যদি পরপর হয়তো এবছরে দুটো নিয়োগ পাবো না আমরা, কারণ মার্চে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। হয়তো এবছর একটা নিয়োগ হলো, আবার হয়তো পরে কখন হবে সেটা দেখা যাক। মাননীয় শিক্ষামন্ত্রী তো বলছেন যে প্রত্যেকবার যেমন পুজো হয় তেমন প্রত্যেকবার পুজোর মতো আমরা প্রত্যেকবার পরীক্ষা নেব। খুব ভালো কথা, উনি তো খুব সুন্দরভাবে তুলে ধরেন, সেটা আমাদের খুব ভালোই লাগে। এটা বাস্তবে আমরা দেখতে চাই। আর সবচেয়ে বড় কথা নয়, প্রাইমারির ভ্যাকান্সি নিয়ে কোনোরূপ সমঝোতা চলবে না, প্রাইমারি ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। এটুকু বললাম, এটা আমাদের অনুরোধ আর এটা আমাদের দাবি। এর আগেও ছিল, ইন্টারভিউ চলাকালীনও আমাদের আন্দোলন হয়েছে 2025 সালে। আজও সেই একই দাবি, ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে, সাধারণদের কিছুটা চাকরি দিন, মুখে হাসি ফুটুক। এটুকু বলে আমি আপাতত শেষ করলাম। সামনের দিনে অবশ্যই দেখা হবে, 19 তারিখে আসুন। শান্তিপূর্ণ আন্দোলন, প্রত্যেকেই হবু শিক্ষক, সেইভাবে পথে নামতে হবে। ভয়ের কোনো কারণ নেই, ন্যায্য অধিকারের দাবি এর আগেও আসছি। গণতান্ত্রিক নির্বাচিত সরকার, আর নির্বাচিত সরকার এই ডেমোক্রেসি সিস্টেমে একটা শান্তিপূর্ণ মহা মিছিল, এটা একটা ডেমোক্রেসির পার্ট। এটা নিয়ে আপনারা ভয় পাবেন না কোনোরূপ। এটা বলেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, শুভরাত্রি। আর অপেক্ষা করুন, আর প্রত্যেকে নিজের জায়গা থেকে হবু শিক্ষক, রাজপথে আসুন, রাজপথে আসুন। এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের নিয়ে কিছুই বলা হচ্ছে না। আমরা সরকারকে 3-3.5 মাস সময় দিয়েছি। আমরা কিছু শুনেছেন কি প্রাইমারি শিক্ষক নিয়ম নিয়ে কবে কি হবে? এই প্যানেল বের হবে যেদিন, সেদিন বুঝতে পারবেন কষ্টটা কোথায়। কেউ পাবে আর কেউ পাবে না। কেউ হয়তো ফেসবুকে লিখে দেবে, এখন তো সবাই ফেসবুক রিলেটেড বেশি, যে অ্যাসিস্ট্যান্ট স্টার্টাস জব, এই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার। আর কেউ হয়তো প্যানেলের নাম খুঁজে পাবে না। আজকে একটু ফিল করুন না, কত পড়বেন আপনি? ভ্যাকান্সি এত কম, ভ্যাকান্সিতে এত কম্পিটিশন। আপনি আধিকারিকদের কাছে যাবেন, তারা বলবে যে 3টে ভ্যাকান্সি আমি লড়াই করেছি, তার মধ্যে আমি পেয়েছি, এরকম কিন্তু আধিকারিকরা বলেন। যে আপনাদের ভ্যাকান্সি তো অনেক আছে, আপনি যাবেন দেখবেন বলবে যে 4টে ভ্যাকান্সি ছিল, তার মধ্যে লড়াই করে আমি পেয়েছি। খুব ভালো কথা, কিন্তু দিন পাল্টেছে, প্রত্যেকে প্রশিক্ষণ নিয়েছে, আর সবচেয়ে বড় কথা এতদিন অপেক্ষা করেছে, তারপরে বাদ চলে যাওয়াটা এর থেকে খারাপ আর কিছু হতে পারে না।
তার চেয়েও এই প্যানেলের নাম থাকাটা এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এই কারণেই এই চাকরিটা দরকার এই প্যানেলে প্রত্যেকেরই। প্রত্যেকেই ভালো থাকবেন, সামনের দিনে চেষ্টা চলবে। শুধু প্রত্যেকেরই সঙ্গবদ্ধ, প্রত্যেকের ঐক্যবদ্ধতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।